দেখতে পাচ্ছেন সকালবেলা দেখলেন ভিডিও দেখালাম, আমরা চান টান করেছি, একটু ওই মুদি মার্কেটে খাওয়া দাওয়া করলাম, তারপরে রুমে এলাম, চেঞ্জ করলাম, করে আমরা এবার বেরিয়ে পড়েছি হরিদ্বারের সাইড সিন। ঠিক আছে, একটা টোটো নিয়েছি, টোটোওয়ালার সাথে রফা করলাম, তো ওই যে সিএন এই আর এই মোড় থেকে টোটো ধরতে দিচ্ছে না, ওই মোড় থেকে টোটো ধরতে দিচ্ছে না, তো শেষমেশ একটা টোটো পেয়েছি, সে আমাদের থেকে 250 টাকা চেয়েছি। আমরা খুব বার্গেনিং টার্গেনিং করে কিন্তু 400 এনেছি, আপনারাও তাই করবেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণ বার্গেনিং চলে, আপনার যত বার্গেনিং পাওয়ার আপনি তত প্রফিটে থাকবেন। আমরা 400 করে দেবো, এটা লাভ না লাভ তাও জানি না, কতদিন সময় লাগবে। এখন মোটামুটি বাজেটে ঘড়িতে 9টা 10, কারণ 9টায় ঘুম থেকে বেরিয়েছি, 10 মিনিট হাঁটাহাঁটি করার পরে টোটো পেলাম, উঠে পড়েছি, তো বললো 6টা মন্দির মতো ঘোরাবে, ওই লক্ষ্মের মন্দির, মানে যেটাকে শিবের শ্বশুরবাড়ি বলা হয়, মা আনন্দময়ী মাতার মন্দির আশ্রম আছে সেটা দেখাবে, আরও সব মন্দিরগুলো আছে। হ্যাঁ কঙ্কর, মানে একদম হরিদ্বার থেকে বেরিয়ে যাচ্ছে, হরিদ্বার থেকে এটাও 4-5 কিলোমিটার ডিস্টেন্স, আর ঘুরে ঘুরে গলিগালার মধ্যে মন্দিরগুলো পড়বে। আর ওই শিবের শ্বশুরবাড়ি দক্ষিণ মন্দির, ওখানে গঙ্গাকে আমরা আবার দেখতে পাবো, এইসবই দেখবো, আমরা যাবো আর কি। তো দেখি কতক্ষণ সময় লাগবে, আশা করা যায় 2-3 ঘন্টায় হয়ে যাবে। আর এখানে চাইলে পতঞ্জলি একটা চিকিৎসালয় রয়েছে খুব বড়, সেখানে পতঞ্জলি স্টোর রয়েছে, মানে শোরুম টাইপের, শোরুম বলবো না, মানে শপিং মল টাইপের রয়েছে মল, সেখানে আপনারা যেতে পারেন, সেটাও দেখতে পারেন। আমরা আগে একবার গেছিলাম, বাট সেই ভিডিওটা আমরা কোনোভাবে রিলিজ করতে পারিনি, মানে একটু যান্ত্রিক গোলযোগের জন্য। তো এবারে সেখানে যাচ্ছি না, কারণ ওখানে যাওয়ার জন্য অনেক টাকা ডিমান্ড করছে, আর দুজন তো বুঝতে পারছেন গাড়িতে প্রচুর খরচা পড়ে গেছে, এতদিন ধরে এমনি ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়। তো আমরা বললাম ঠিক আছে 6টা মন্দির আমরা ঘুরিয়ে দাও, আমরা এখন রয়েছে হচ্ছে যে একদম পুরো ঘুরিয়ে দেখাতে পারবো। দেখতে রয়েছে যে হরিদ্বার স্টেশন, ওই লির ওই হোটেলটা ওখানে, তো ওইখানে রয়েছে, আমরা দাঁড়িয়ে রয়েছি। আর রাস্তা প্রচুর জাম, দেখুন কাতারে কাতারে চারদিকে লোক যাচ্ছে, দেখুন কাতারে কাতারে লোক যাচ্ছে, মানে বিভিন্ন স্টেট থেকে ট্রেন আসছে এবং বাড়িতে ভরে ভরে লোক চারদিকে। মানে হরিদ্বার আপনি যখনই আসুন শীত গ্রীষ্ম বর্ষা লোক পাবেন, হয়তো খুব শীতের সময় একটু লোক কম থাকে, বাট এখন প্যাকটাক লোক রয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি, চলার পথে জায়গা হবে দেখবো, টুকটাক কিছু খাওয়া দাওয়া, তারপরে আবার হরিদ্বারে ফিরে আসবো, ফিরে এসে দুপুরে খাওয়া দাওয়া করবো, তার ভিডিও আসবে, সবই দেখতে পাবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা এখন বেরিয়েছি হরিদ্বারের পার্শ্ববর্তী অঞ্চল কঙ্করের সাইড সিন করতে। কেমন কী লাগছে বলো হরিদ্বারে? তো আমার একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে যে এটা একটা উত্তরাখণ্ডের ব্যস্ততম শহর, মেনটেনেন্স কেন করে না, এত রাস্তা নোংরা, মানে আমি খুব বিরক্ত লাগে, আমার এই জিনিসটা খুব বিরক্ত যে রাস্তার ঠিকঠাক মেনটেনেন্স হয় না। আরও যেটা মানে আমার কাছে খারাপ লাগে সেটা হচ্ছে যে হরিদ্বারের গঙ্গার ঘাট এত লোকে নোংরা করে, এত নোংরা করে, নোংরা করে কি এরা পুজো কামায় না কী করে আমি জানি। এটার মানে সরকার কেন সঠিক করা ব্যবস্থা নেয় না, নেওয়া অবশ্যই দরকার। সারা ভারত জুড়ে গঙ্গা বাজার অভিযান চলছে, কী করে গঙ্গা বাজাচ্ছে আমি জানি না। প্রত্যেকটা মানুষ ইভেন কি খাওয়া দাওয়া করার পর সে পাতাটা করে গঙ্গাতে ফেলছে, রাস্তায় ফেলছে না, ডাস্টবিন রয়েছে কিন্তু তাতে ফেলছে না। কিন্তু তারপরে সরকার দাবি করছে সরকার নাকি গঙ্গা বাঁচাবে। কী করে বাঁচাবে? লোকে তার শাড়ি, তার ওষুধ, আর যা কিছু হয় বেঁধে দিয়ে যাচ্ছে, মানে ছড়িয়ে দিচ্ছে। তারপর তো ফুল, প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি এসব ভাসানো তো লেগেই রয়েছে, দুধ ঢালছে, জল ঢালছে, আরও কোথাকার কী সব এনে সিঁদুর ঢালছে, সবই করছে। তো হিসাব করে কী করে গঙ্গাকে বাঁচানো যাবে আমাদের জানা নেই। আমরা এটা বিরোধিতা করি, আমরা এগুলো একটাও করি না, আমরা কিন্তু প্রদীপও ভাসাই না, ফুলও ভাসাই না, কিছুই করি না। গঙ্গাটায় চান করি, নিজেকে কিছুটা মানে বাইরে থেকে কিছুটা পবিত্র করা যায় সেই জন্য, কারণ গঙ্গা চান করে ভেতর পবিত্র হয় না, ভেতর পবিত্র কাজে নিজের কর্ম করতে হবে, ওই আর কি টুকটাক। বাট আমাদের এটা অবজেকশন, ঋষিকেশেও দেখলাম, এখানেও দেখলাম, ইভেন কি আরও উঁচু গঙ্গোত্রীতেও দেখলাম, সেটা বলেওছি ভিডিওতে, আপনারা দেখেছেন হয়তো আমার আগের ভিডিওগুলোতে। সব জায়গাতেই মানুষ গঙ্গাকে নোংরা করছে, মানে হয়তো হরিদ্বারে আসার পরিমাণটা বেশি তাই করছে বেশি, গঙ্গোত্রীতে লোক যাওয়ার পরিমাণটা কম তাই করছে কম, গঙ্গা নোংরা হচ্ছে। মানুষ সচেতন না হলে মনে রাখবেন কোনো স্টেট, সেন্ট্রাল কোনো সরকার কিচ্ছু করতে পারবে না। ধমকিয়ে চমকিয়ে মানুষকে দিয়ে গঙ্গা পরিষ্কার করানো যাবে না, মানুষকে সচেতন হতে হবে। কবে হবে আমাদের কিছু জানা নেই, আমরা সাইড থেকে যাচ্ছি। আমাদের কাজ আমাদের ভিউয়ারদেরকে একটু সাজেশন দেওয়া, ইনফরমেশন দেওয়া যে কীভাবে আসবেন, কী দেখবেন। অনেকে হয়তো জানেন, এসছেন আগেও, আগামী দিনেও আসবেন, অনেকে হয়তো এখনও এমনও আছেন যে হয়তো আসেই উত্তরাখণ্ডে কোনো দিন আমাদের ভিডিও দেখছে, তার হয়তো চলার পথে কিছু সুবিধা হবে। তো চলুন
কঙ্কল যাওয়া যাক, কঙ্কলটা ঘুরে দেখা যাক। যে দেখছেন এখানে একটা লকগেট করা রয়েছে, লকগেটটা দিয়ে জলকে যখন তখন আটকানো হয়। যে দেখতে পাচ্ছেন যেমন আমাদের ফারাক্কায় লকগেট থাকে, এখানেও লকগেট রয়েছে। আর এদিকে এখন একটা ব্রিজ রয়েছে, দেখুন উপরে একটা শিপ হেঁটে যাচ্ছে সাইকের উপর দিকে, খুব সুন্দর লাগে দেখতে। শিপটা ওই ছোট্ট জায়গার উপর দিয়ে শিপ হেঁটে যাচ্ছে, এটা কিন্তু রিসেন্ট টাইমেই হয়েছে, বেশি পুরনো নয়। আর ওইদিকে ঘাটকিপুর ওদিকে একটা রয়েছে বিশাল বড় দাঁড়িয়ে থাকে একটা শিপের স্ট্যাচু। তো আমরা এখান থেকে যাচ্ছি। হাইওয়ে রয়েছে, সেই হাইওয়ে চলে এসেছি, ওই হাইওয়ে দিয়ে যাবো। এখানে একটা পুরো শহরটাকে দেখবেন পুরো শীতে শীতে ছিঁড়ে রাখা রয়েছে। চলুন আমরা আরও এরকম দেখবো, অনেক জায়গায় ঘুরে বেড়াবো। আর ওইখানে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে একটা স্ট্যাচু রয়েছে, আই থিঙ্ক ওটা আমাদের আদি গুরু শঙ্করাচার্য যে স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। মোটামুটি কৃষ্ণগড়ি বলা হয়, এটা বলা হয় স্বর্গের দ্বার, কেউ বলে হরিদ্বার, কেউ বলে হরদ্বার। অর্থাৎ স্বর্গের পথ আপনি এখান থেকে শুনতে পাবেন। দেখতে পাচ্ছেন চারদিকে গাড়ি দিল্লি থেকে আসছে, উড়িষ্যা থেকে আসছে, কানপুর থেকে, উত্তরপ্রদেশ থেকে আসছে। আর ওদিকের গাড়িগুলো দেরাদুন, ঋষিকেশ থেকে আসছে। তো এখানে ট্রাফিক প্রচুর, যানজটও প্রচুর। তো আমরা এবার কোথায় নিয়ে যাবে প্রথম জানি না, টোটো দাদা নিয়ে যাচ্ছে, যে রয়েছে। যদি আমরা ঘুরে স্যাটিসফাই হই ওনার নাম্বার দিয়ে দেবো, ওনাদের ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন ওই গাড়িতে। তো এখন চলেছি, রাস্তায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ রয়েছে, বা যে পরিমাণ লোক আসছে সেই পরিমাণের জন্য পুলিশ পরিষেবা যথেষ্ট নয়, এটাও বলতে পারি। তো এবার ফাঁকা রাস্তা দিয়ে চলেছে আমাদের গাড়ি, ঝড়ের বেগে গতি বেগে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কঙ্কলের প্রথম আমাদের নিয়ে চলে এসছে দক্ষের মন্দির, মানে যেখানে আর কি আমরা থাকি আমাদের দক্ষযজ্ঞ হয়েছিল, সেখানে চলে এসেছি। আর এটাকে বলা হয় আমাদের মহাদেবের বা শিবের শ্বশুর বাড়ি। তো চলুন, এই দেখতে পাচ্ছেন সামনের দেয়ালে কি দেখতে পাচ্ছি, শিব পার্বতীর ছবি আমাদের, মানে শিব পার্বতী বলুন, হর পার্বতী বলুন, যে নামেই ডাকুন। আর এই দেখুন চারদিকে গাড়ি ঘোড়া পুরো চলে এসেছি আমাদের প্রথম কঙ্কলে প্রথম স্পট। তো চলুন, এখানে কোনো টিকিটের কোনো ব্যাপার নেই, কারণ মন্দিরে কোনো টিকিটের গল্প নেই। তো ভেতরে ঢুকবো, ঢুকে কী কী দেখাবো আপনাকে দেখাচ্ছি, চলুন আসুন দেখা যাক। এই যে প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছি শিব সতীকে কোলে নিয়ে যাচ্ছে, অর্থাৎ যখন সেই তাণ্ডবটা হয়েছিল, যখন আর কি যে যখন এই সতীকে নিয়ে যখন শিব তাণ্ডব করছিল সতী মারা যাওয়ার পরে। তো এই দেখতে পাচ্ছেন শিব আর সতী। এবার ওভার টু ম্যাডাম। কঙ্কলের একটা বিখ্যাত স্পট যেটা হচ্ছে এই দক্ষের মন্দির। বেসিক্যালি কঙ্কল মানে হরিদ্বার যারা আসে তারা মোটামুটি কঙ্কল ভিজিট করার চেষ্টা করে। তো আমরাও এসেছি কঙ্কলে। কঙ্কলে বেশ কিছু গুরুত্বপূর্ণ আশ্রম বা মন্দির আছে, তার মধ্যে অন্যতম গুরুত্ব হচ্ছে এই দক্ষের মন্দির। কঙ্কল একটা খুব গুরুত্বপূর্ণ মানে টুরিস্ট স্পট, আর পৌরাণিকভাবেও এটা খুব গুরুত্ব। এই দেবনগরী ঋষিকেশ বা হরিদ্বারের একদম ঋষিকেশ আর হরিদ্বারের প্রায় মধ্যবর্তী জায়গায় অবস্থিত এটা। আর পৌরাণিক মতে মানে মহাদেবের সামার ক্যাপিটাল হচ্ছে কঙ্কল। তো এখানে এই যে জায়গাটাতে রয়েছি, কঙ্কলের বিভিন্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ আশ্রম মন্দির আছে, তার মধ্যে এই কঙ্কলের এই দক্ষের মন্দির এটা হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। এখানে আমরা এসেছি, সামনে এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এই প্রতিকৃতি রয়েছে মহাদেব সতীকে নিয়ে রয়েছে কোলে। এটা হচ্ছে সেই ঘটনাটা, সেটা হচ্ছে যখন নাকি দক্ষ রাজা যজ্ঞ করেছিলেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দেব দেবতা অপ্সরা কিন্নরীকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার সেই বিশাল যজ্ঞে। সেই যজ্ঞে একমাত্র মহাদেব আর সতীকে তিনি আমন্ত্রণ জানাননি, কিন্তু সতী সেই আমন্ত্রণ না পেয়েও তবু যেহেতু তার বাপের বাড়ি, তাই মহাদেবকে
মানে অনুমতি চেয়েও অনুমতি পাননি, একরকম জোর করেই মা পার্বতী তার বাপের বাড়ি যে দক্ষের বাড়িতে এসে হাজির হয়েছিলেন সেই যজ্ঞে, কিন্তু সেই যজ্ঞে তিনি চরমভাবে অবহেলিত এবং মানে ভীষণভাবে কি বলবো, তার স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে সেই যজ্ঞে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন। সেই প্রাণ ত্যাগের পর মহাদেব সতীকে কাঁধে করে নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাণ্ডব লীলায় মত্ত হয়ে উঠেছিলেন। তো সেই প্রতিকৃতিটাই এখানে আমরা দেখলাম। আর এখানে বেশ কিছু জায়গা আছে যেখানে নাকি ওই যজ্ঞকুণ্ডটা আছে। বলা হয় যে ওই সেই যজ্ঞকুণ্ড যেখানে স্বয়ং দক্ষরাজ যজ্ঞ করেছিলেন। তো সেইগুলো আমরা আরো কিছু মন্দির আছে মায়ের, সেগুলো ঘুরে ঘুরে দেখবো, দেখার চেষ্টা করব। তো চলুন ঘুরে ঘুরে দেখি আর কি কি মন্দির আছে, যজ্ঞকুণ্ডটা দেখবো, দেখার চেষ্টা করবো। এই আর যে মন্দিরের টাইমিং সম্বন্ধে কিছু লেখা রয়েছে সেটা আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। যারা আসছেন কখন আরতি হয়, কখন মন্দির খোলে, মন্দির বন্ধ হয়, এই টাইমিংগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে একটা মহাদেবের শিরা রয়েছে, চাইলে আপনারা জল ঢালতে পারেন, ফুল দিতে পারেন, সবাই ফুল দিচ্ছে, পুজো দিচ্ছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যেটা লাইন পড়েছে, এই যে ভেতরটা দেখতে পাচ্ছেন, এখানে এই সতীকুণ্ডটা দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, দেখা যাচ্ছে বাইরে থেকে। এইখানে সতীকুণ্ডটা রয়েছে, এই যে যদি ভেতরে ফোন অ্যালাউ করে তো দেখাতে পারবো, বাট এখানে সতীকুণ্ডটা রয়েছে আর ওইখান দিয়ে আমাদের যেতে হবে। তো চলুন ভেতরে যাওয়ার চেষ্টা করছি, গিয়ে দেখাচ্ছি কতক্ষণ লাগছে। একটা লম্বা লাইন পড়েছে দেখতে পাচ্ছেন, এই লম্বা লাইন দিয়ে ভেতরে যেতে হবে। সেই সতীকুণ্ডটা রয়েছে যেখানে সতী ঝাঁপ দিয়ে নিজের জীবন ত্যাগ করেছিলেন। দেখতে পাচ্ছেন মন্দিরটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে মন্দিরটা, ভিতরে কতটা ছবি তুলতে পারবো জানি না, মন্দিরটা খুব সুন্দর দেখি। তো এই যে ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। তো ভেতরে বলা যে ফটো তোলা নিচে, যদি সুযোগ পাই আপনাদের ছবি তুলে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই যে কুণ্ডটা আপনাদেরকে দেখাচ্ছি, এই কুণ্ডেই সেই যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞ যারা করেছিল, তো দক্ষ যে যজ্ঞ করেছিল সেই কুণ্ডেই হয়েছিল, সত্যি এই কুণ্ডেই ঝাঁপ দিয়েছিল। ভেতরের দিকে যাচ্ছি, ভেতরে আরেকটা কুণ্ড রয়েছে, যজ্ঞকুণ্ড, অর্থাৎ যেখানে রাজা দক্ষ যজ্ঞ করেছিল। তো গিয়ে দেখবো, দেখাতে পারি কিনা আপনাদের। প্রচণ্ড ভিড় হয়েছে, সকাল 9:30 বাজে, তাতেই এত ভিড়। দেখতে পাচ্ছেন ভিতরটা দেখানোর চেষ্টা করছি, প্রচণ্ড ভিড় রয়েছে। দেখতে পাচ্ছেন সেই সতীকুণ্ড লেখা রয়েছে, এই কুণ্ডে সতী ঝাঁপ দিয়েছিল, যে পৌরাণিক কাহিনীটা শুনে এসেছি এতদিন। তো এই ভিতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। গুরু কপিল মুনি রয়েছে ওখানে। তো চলুন আস্তে আস্তে বেরিয়ে যান। মা দুর্গা, মা সরস্বতী, মা কমলা, মা মান্ডবী, মা বগলামুখী, ধূমাবতী, এখানে রয়েছে ছিন্নমস্তা, এখানে রয়েছে ত্রিপুর, ভরতী, ভুবনেশ্বরী, এখানে রয়েছে খণ্ডসী, মা তারা, মা কালী। এই যে এখানটায় নতুন করে করা হয়েছে দেখছেন, এই যে মন্দিরগুলো। আগে এটা এই বিল্ডিংয়ে ছিল, সামনের বিল্ডিংটা, এখন এই বিল্ডিংটাকে বন্ধ করে হয়তো রেনোভেশনের কাজ চলছে, এগুলোকে এদিকে শিফট করে দেওয়া হয়েছে। তো আপনারা এলে এই মন্দিরটাও তো ঘুরবেন ওই মন্দিরের সাথে সাথে। তো চলুন, বাইরে আরও মন্দির রয়েছে, সেগুলো আপনাদের ঘুরে দেখাবো আপনাদেরকে। এখানে হনুমানজি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে গণেশ রয়েছে, মানে কাল ভৈরবজি রয়েছে। এই একটা মন্দির, আপনারা এই মন্দিরেও আসতে পারেন, পুজো দিতে পারেন। সকাল 9:30 15টাতেই চরম ভিড় লেগে গেছে। এবার আমরা একটু গঙ্গাঘাটটায় যাবো, গঙ্গাঘাটটায় গিয়ে গঙ্গাঘাটটা দেখিয়ে দেবো আপনাদেরকে এখান থেকেও। আর এই যে আমরা দেখিয়ে দিচ্ছি, এই সেই দক্ষের মন্দির যেখানে রাজা দক্ষ যজ্ঞ করেছিল, তাই এই জায়গাটার নাম দক্ষ যজ্ঞ, যেটা আমাদের পৌরাণিক কাহিনী হিসাবে রয়েছে। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, যেমন মন্দিরের সামনে থাকে জিনিসপত্র কেনার, শু স্ট্যান্ড রয়েছে, শু র্যাক রয়েছে, আর ওখানে খাওয়া দাওয়ারের দোকানপত্র রয়েছে, আপনারা এসে কিছু খাওয়া দাওয়া করতেই পারবেন। তো চলুন গিয়ে গঙ্গাঘাটটা ঘুরে আসি। এই যে মন্দির, আর এই মন্দিরের সামনে থেকে চলে যাচ্ছে আমরা ঘাটের দিকে। আপনারা এখানে এসেও চান করতে পারেন, চান করে পুজো দিতে পারেন, অনেকেই করছে। আর এখান থেকে স্রোতস্বিনী গঙ্গা বয়ে যাচ্ছে। তো চলুন সামনে গিয়ে কিছুটা আপনাদের দেখিয়ে দিই। এখানেও চান ঠান পুজো যজ্ঞের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন। কতটা নিচে যাওয়া যায়, অনেকে যেহেতু চান করছে, বেশি ছবি তোলা সম্ভব নয়।
দেখতে পাচ্ছেন জল ফুলফুল দিকে জল বয়ে চলেছে এখান থেকে। এখানে একটা শ্রী গঙ্গাজি কা প্রাচীন মন্দির আছে, দেখতে পাচ্ছেন মা গঙ্গা রয়েছে এখানে, তার সাথে এখানে শিবজি রয়েছে, আমাদের এখানে মা রয়েছে, আম্বা বলুন, জগদ্ধাত্রী বলুন, যাই বলুন, বৈষ্ণোদেবী বলুন রয়েছে আমাদের। তো ওই মন্দিরেও আসবেন, আপনারা দেখতেই পারেন। পুরো চত্বরটা জুড়েই মন্দির রয়েছে, আপনাদের ভালো লাগবে, আপনারা আসবেন। এখানে গাছ রয়েছে বিভিন্ন রকমের, এই গাছে অনেকে দড়ি বাঁধে, সুতো বাঁধে, অনেক কিছুই হয়, তো আপনারা আসতেই পারেন। আমরা শিবের শ্বশুরবাড়ি বা দক্ষের মন্দির যাই বলুন দেখে বেরালাম, বেরিয়ে একটু আখের রস খেলাম। বিশাল গরম, বুঝতে পারছেন তো, হরিদ্বার ঋষিকেশ মানে চরম গরম, মানে লিকুইড জিনিস খেয়ে খাওয়া ছাড়া থাকা যাচ্ছে না। তো এবার আমাদেরকে আমাদের এই ড্রাইভার দাদা বললো নিয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে শ্রী মাতা আনন্দময়ী আশ্রম। তো প্রথমবার যাচ্ছি, আগে কোনোদিন যাইনি, এই মন্দিরগুলো আগে এসেছি বাট ভিডিও করা হয়নি তখন আর কি, মানে করেছিলাম যান্ত্রিক কারণে সেটা মানে পাবলিশ করতে পারিনি আমরা। তো আবার যাচ্ছি এবার মা আনন্দময়ী আশ্রমে। তো ওখানে পৌঁছে সেটা সম্বন্ধে বলবো, ম্যাডামই বলবে সবার। তো এখন যাচ্ছি আনন্দময়ী আশ্রমে। প্রবেশ করলাম আমরা নির্মলা সুন্দরীর আশ্রমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মা আনন্দময়ীর জন্মগত নাম হলো নির্মলা সুন্দরী। সত্যি অকৃত্রিম এবং নির্মল ছিল তার হাসি। 1896 30 এপ্রিল খয়রা গ্রাম, যা অধুনা বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলায় তার জন্ম। খুব অল্প বয়স থেকেই মায়ের আধ্যাত্মিক জগতের প্রতি ছিল এক অদ্ভুত টান। ধীরে ধীরে তিনি আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন। শুধুমাত্র আধ্যাত্মিক জগতে নানা রকম ক্রিয়া প্রক্রিয়াই নয়, মানুষের প্রতি ছিল তার অকৃত্রিম ভালোবাসা, আস্থা। খুব সহজেই তিনি মানুষকে কাছে টেনে নিতে পেরেছিলেন। আর সাধারণ মানুষও এই মায়ের মধ্যে এক দৈবিক আত্মাকে খুঁজে পেয়েছিলেন। মাত্র 13 বছর বয়সে আটপাড়ার রমণীমোহন চক্রবর্তীর সাথে মা আনন্দময়ী বিবাহ সূত্রে আবদ্ধ হন। যদিও তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন, কিন্তু গার্হস্থ্য জীবনের শিকল তার পায়ে বেরি পড়াতে পারেনি, কারণ মানবিকতাই ছিল তার প্রধান ধর্ম। তাই আধ্যাত্মিক মানবতার মধ্যেই তিনি নিজেকে নিমজ্জিত করেছিলেন। দেশের মধ্যে তো অবশ্যই, উপকূলবর্তী অঞ্চলেও তিনি মানবিকতার ধর্ম প্রচার করেছিলেন। একবার এক আইরিশ সাংবাদিক মা আনন্দময়ীকে প্রশ্ন করেছিলেন, কিভাবে বুঝবো তোমার মধ্যে ঈশ্বর বিদ্যমান? মা বলেছিলেন, কারণ তিনি সর্বত্র বিদ্যমান, যেমন আমি বুঝতে পারছি তিনি তোমার মধ্যেও বিদ্যমান। এই মুহূর্তে চলে এসেছি হরিহর আশ্রম, শ্রী অদ্বৈতানন্দ মহারাজের এই আশ্রম। এখানে উনি আসেন, থাকেন, মাঝে মাঝে উনি পুজো দেন। তো চলুন, ম্যাডাম বলবে এবারে। এটা হচ্ছে মানে একজন খুব বিখ্যাত সন্ন্যাসী, তিনি হচ্ছে খণ্ড মণ্ডলেশ্বর সন্ন্যাসীদের অবধেশানন্দ মহারাজ, তার এটা আশ্রম। এটা হচ্ছে হরিহর আশ্রম। ওনার শুধু এই কঙ্খলেই না, কঙ্খলের আশ্রমটাকে প্রধান আশ্রম হিসাবে ধরা হয়। ওনার আম্বালাতে, বোধহয় ঋষিকেশে, সেখানেও কিছু আশ্রম আছে, সেই আশ্রমটাতে আছি আমি এসেছি। আর এই আশ্রমের কিছু মানে দু একটা জিনিস একটু বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ। এখানে রুদ্রাক্ষের কয়েকটা গাছ আছে, আর এখানে একটা খুব বড় বোধহয় পারদের শিবলিঙ্গ আছে, খুব বড় বিশাল পারদের শিবলিঙ্গ আছে। তো সেটা আমরা যদি পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মন্দিরে মেন গেটে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছি একটা রুদ্রাক্ষের বিশাল গাছ। যে রুদ্রাক্ষ আমরা ধারণ করি, পড়ি বিভিন্ন রকম, সেই রুদ্রাক্ষের একটা গাছ রয়েছে। আর গাছের নিচে 12টা শিবের লিঙ্গ রাখা রয়েছে, অর্থাৎ এই 12টা জ্যোতির্লিঙ্গ, যে লেখা রয়েছে পরিক্রমা। তো এই অনুযায়ী পরিক্রমা করছি। তো বলা হয় যারা যাননি তার এটা ঘুরলেই পরিক্রমা হয়ে যায়। যেমন এখানে রয়েছে সোমনাথ, এখানে রয়েছে মল্লিকার্জুন, মহাকালেশ্বর, এখানে বৈদ্যনাথ, এখানে ভীমাশঙ্কর,
তো এরকম পরপর আরও যে যে শিবের 12টা জ্যোতির্লিঙ্গ হয় সেই সবকটা এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। তো সোমেশ্বর, নাগেশ্বর, বিশ্বনাথ, ত্রম্বকেশ্বর, কেদারনাথ, কৃষ্ণেশ্বর সব রাখা রয়েছে। তো বলা হয় যারা যেতে পারছে না 12 জ্যোতির্লিঙ্গ এখানে এসে দর্শন করলে আপনাদের দর্শন হয়ে যায়। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আরও মন্দিরটা বড় রয়েছে, ভেতরে আমরা যাব, আপনাদের ঘুরে দেখাবো আর কি কি রয়েছে দেখছি এখানে। আরেকবার দেখে নিন, সবাই প্রদক্ষিণ করছে, এখানে লোকে ফুলমালা দিচ্ছে, আপনারা দিতে পারেন চাইলে। ভেতরটা অনেকটা বড় পরিসর জুড়ে। আচ্ছা, ওই সামনে রয়েছে একটা মহামৃত্যুঞ্জয় মন্দির, তো আমরা এবার সেই দিকটাতেই যাব, মহামৃত্যুঞ্জয় মন্দিরের দিকে। আর এখানে রয়েছে পারদেশ্বর মহাদেব, দুটোতেই আমরা যাব, একটা একটা করে আমরা ঘুরে আসছি। চরম রোদ্দুর রয়েছে আর হাঁটতে চলতে অসুবিধা, যেন ওখানে কার্পেট ফেলে দেওয়া রয়েছে, তার উপর দিয়ে গেলে হয়তো সুবিধা হবে। তো চলুন মহামৃত্যুঞ্জয় মন্দিরটা দেখে আসি, দেখে নিন, আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখি ভেতরে কি দেখাতে পারি আপনাদেরকে। প্রচুর ভিড় থাকে সবসময় এখানে, আপনারা চাইলে আসতেই পারেন। দেখুন খুব সুন্দর মন্দিরটা করা রয়েছে। এখানে নন্দী মহারাজের একটা মূর্তি রয়েছে, আমাদের নন্দী মহারাজ। তো এই মহামৃত্যুঞ্জয় মন্দির থেকে বেরোনোর পরে তার সামনের দিকেই রয়েছে শ্রী পারদেশ্বর মহাদেব। তো চলুন এখানটায় যাই, খুব সুন্দর করে সাজানো জায়গাটা দেখতে পাচ্ছেন। তো দেখি গিয়ে সামনে কি দেখতে পাই আমরা। তো এই গরমে সিঁড়িগুলো পুরো তেতে রয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখি কি দেখাতে পাচ্ছি আপনাদেরকে। ভিতরে বিশাল বড় পরিসর জুড়ে রয়েছে। আর ওইখানে অদ্বৈতানন্দ মহারাজজি বসেন। আর এই যে দেখতে পাচ্ছেন পারদের শিব, পুরোটাই ফুলমালা দিয়ে ঢেকে রাখা রয়েছে। আর এখানে একটা নন্দী মহারাজ রয়েছে, যে দেখতে পাচ্ছেন। তো শিবের মাথার ওপর দেখতে পাচ্ছেন শেষনাগ রয়েছে এখানে। তো আর এই যে মহারাজজির ছবি রয়েছেন, উনি যখন আসেন এখানে উপস্থিত হন, ভক্তদের দর্শন দেন। এখানে একটা ঝাড় রয়েছে। তো চাইলে অবশ্যই হরিহর আশ্রমে আসবেন, খঙ্কলের একটা প্রধান দ্রষ্টব্য স্থানের মধ্যে একটা। এই হরিহর আশ্রম দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গীতা ভবন, গীতা মন্দির তো ভেতরে চলুন, দেখবো গীতা মন্দিরে কী রয়েছে। আর এইসব জায়গাতে আপনি প্রচুর রুদ্রাক্ষের দোকান, বিভিন্ন একমুখী, দুমুখী, 12মুখী, 11মুখী যত রকমের রুদ্রাক্ষ হয় সব দেখতে পেয়ে যাবেন। ধাগা থেকে, দড়ি থেকে, তার থেকে সবই পেয়ে যাবেন এখানে। তো চলুন আমরা মন্দিরের ভেতরে যাব। তো দেখতে পাচ্ছেন এটা গীতা মন্দির। তো চলুন ভেতরে গিয়ে কী কী আছে আপনাদের দেখাই। আলাদা করে কিছু বলার নেই এইভাবে, কারণ এখানে প্রচুর মন্দিরে শহর মন্দির আছে। মাটি পুরো তেতে রয়েছে, হাঁটতে পারছি না। তো ভেতরে যাচ্ছি। এখন ঢুকে দেখতে পাচ্ছেন বিভিন্ন মায়ের মন্দির রয়েছে। এখানে দেখুন ভগবান রাধাকৃষ্ণ রয়েছে। এখানে ভগবতী শ্রী গীতা মাতা রয়েছে, যেই মন্দির মায়ের নামে মন্দির। এখানে শ্রী লক্ষ্মী দেবী রয়েছে। আর এটা আমাদের স্বয়ং শ্রী মহাদেব রয়েছে, পিছনে মা অম্বা রয়েছে। তো আপনি মন্দিরটা আসতেই পারেন, ঘুরে দেখতে পারেন, খুব সুন্দর মন্দিরটা। আর এখানে পুজো অর্চনার ব্যবস্থা করা হয়েছে, দেখুন খুব সুন্দর করে আসন পাতা হয়েছে, এখানে পুজো অর্চনা হবে। দেখুন সাজানো হয়েছে। তো
এই যে পূজা অর্চনার ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর করে, যে ব্যবস্থা দেখুন, সব রকমের দেব দেবী রয়েছে এখানে, পুজো হবে। দেখুন আমরা আগেও এই মন্দিরগুলোতে এসেছি, তো দেখুন এখানে লক্ষ্মী, সরস্বতী, মহাকালী বিভিন্ন রকম রয়েছে, পুরো মন্দিরটাকে সাজানো রয়েছে। তো এক চক্কর দিয়ে নিলাম মন্দিরটার ভেতরে। তো অটোওয়ালারা এইগুলো বলে নিয়ে আসে, তো দেখায় ওই দু একটাই দেখার থাকে, বাকিগুলো আর কি এর সাথে ফাও পাওনা বলতে পারেন। তো এই যে মন্দিরটা ঘুরে দেখলাম, এই যে ম্যাডাম রয়েছে, আলাদা করে কিছু বলার নেই। এখানে বিদ্যানন্দজি রয়েছে, হয়তো উনি এই মন্দিরের প্রধান কেউ ছিলেন, হয়তো ওনার মূর্তি বানানো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কপিল মুনি রয়েছে, আর এখানে ভগবান কুর্ম রয়েছে। হ্যাঁ বললাম তো বিদ্যানন্দ রয়েছে। এখানে যে বিষ্ণুর 10 অবতার যেগুলো, সেই অবতারগুলো সব ছবি রয়েছে। ওখানে আমাদের শ্রী শঙ্করাচার্যের মূর্তি রয়েছে বানানো। তো এই আর কি, মন্দিরটা আপনাদের অটোওয়ালারা নিয়ে আসবে, প্যাকেজের মধ্যেই রয়েছে, আপনারা আসবেন দেখবেন, ভালো লাগবে। এটা হচ্ছে গীতা মন্দির। এই যে গাড়ি করে আমরা চলে এসেছি, এই মুহূর্তে আমরা চলে এসেছি নবগ্রহ মন্দিরে। এটা প্রাচীন পীর সিদ্ধেশ্বরী মহাদেব রয়েছে এখানে। তো চলুন, এখানে আলাদা করে কিছু বলার রাস্তা নেই, তো একটু দেখিয়ে দিই আপনার দূর থেকে মন্দিরগুলো। এই মন্দিরটাতে যেতে গেলে আপনাকে তো জুতো খুলতেই হবে বারবার করে। তো চলুন দেখি কি মহাদেবের মন্দির রয়েছে সামনে। শ্রীযন্ত্র রয়েছে, আর এখানে দেখুন শনিদেব রয়েছে, কেতু রয়েছে, বৃহস্পতি রয়েছে, বুধ রয়েছে, এখানে শুক্র রয়েছে, এখানে মা ভবানী রয়েছে, এখানে সূর্যদেব রয়েছে, চন্দ্রদেব রয়েছে, এখানে মঙ্গলদেব রয়েছে, এখানে রাহুদেব রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে কি ভৈরব। এই হচ্ছে কি নবগ্রহ মন্দির। এবার আরেকটা স্পট, মানে এখানেই পরপর দুটো রয়েছে, আমরা যাচ্ছি। এটা হচ্ছে কি রামেশ্বর রাম মন্দির, অর্থাৎ এই রামেশ্বরমের থেকে যে রামচন্দ্র যে শ্রীলঙ্কায় যাবার, মানে লঙ্কায় যাবার সীতাকে আনার জন্য যে পথ বানিয়েছিল, যে পাথর ভেসে থাকতো, সেই পাথর এখানে রাখা রয়েছে। তো সেই মন্দিরে আমরা যাচ্ছি। তো এটার নাম হচ্ছে কি রামেশ্বরম রাম মন্দির। তো ভালোই ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন। তো দেখিয়ে দিচ্ছি এখান থেকে, রাম সীতার মূর্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, বাইরে প্রচুর লোক রয়েছে। আর পাথরটা তো ভেতর দিকে আছে কোথাও, আমি দেখছি যদি দেখাতে পারি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে রাম সীতা লক্ষ্মণের, আপনারা আসবেন, আমাদের অটোওয়ালাদের প্যাকেজের মধ্যে এটাই থাকবে, দেখাবে আপনাদেরকে। এবং নিচে হনুমানজি রয়েছে, এবং একটা মায়ের মন্দির রয়েছে, খুব সুন্দর দেখতে। এই দেখতে পাচ্ছেন সেই ভাসমান পাথরটি, বলা হয় এইটা দিয়ে, এই পাথর দিয়েই রামচন্দ্র সেই সীতামাতাকে আনার জন্য লঙ্কা যাওয়ার যে ব্রিজ বানিয়েছিল হনুমানের সাহায্যে, এটা সেই পাথর ভেসে রয়েছে জলের মধ্যে। তো লোকে এখানে প্রণামী দিচ্ছে, পুজো করছে দেখতে পাচ্ছেন। এখানেও একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন, মায়ের, গণেশজি রয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের শেষ গন্তব্য, সেটা হচ্ছে মানব কল্যাণ মন্দির। তো বলছে এখানে আদি শঙ্করাচার্য নাকি এসেছিলেন, কিছু ছিলেন। তো চলুন ভেতরটা গিয়ে দেখি কি দেখাতে পারি আপনাদেরকে। ভিতরে খুব একটা ক্যামেরা অ্যালাউ করছে না, অনেক এদিক ওদিক করে ব্যবস্থা করতে হচ্ছে। তো এই বাইরে এখানে আমাদের জুতো খুলতে হবে, জুতো রেখে যেতে হবে। এই যে বাইরে দেখতে পাচ্ছেন বিভিন্ন সেই রুদ্রাক্ষ, শিব, বিভিন্ন জিনিসের দোকান রয়েছে। ভিতরে আশ্রম রয়েছে, মানব কল্যাণ আশ্রম। এখানে থাকার ব্যবস্থা করা যেতে পারে, আপনারা এসে কথা বলতে পারেন। যদি আপনারা জায়গা পান তো থাকতে পারবেন। এই জায়গাটায় দেখতে পাচ্ছি খুব সুন্দর মন্দিরটা। ঢোকার গেটের মুখে লেখা আছে ঋদ্ধি সিদ্ধি। তো চলুন ভেতরে গিয়ে দেখি কিছু দেখাতে পারি নাকি আপনাদেরকে। যে দেখুন মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। দেয়ালে বিভিন্ন পাথরের কারুকার্য রয়েছে, সামনে মহাদেব রয়েছে, লিঙ্গ হিসাবেও রয়েছে, আর মূর্তি হিসাবেও রয়েছে। এখানে মা রয়েছে, ওখানে কৃষ্ণ রয়েছে,
দেখতে পাচ্ছেন। তো এগুলো আপনাদের এই প্যাকেজ ট্যুরের মধ্যেই থাকবে, তো দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, আসবেন, ভালো লাগবে আপনাদের।